কিছু প্রোগ্রামের মধ্যে ছিলাম, যার জন্য আসতে দেরি হয়েছে আর কি। তো যাই হোক, আজকের আমাদের এই অঞ্চল সম্মেলনকে আলোকিত করেছেন মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় বিধায়ক, যিনাকে এক ডাকে পাওয়া যায়, কাজের মানুষ, কাছের মানুষ, মোহাম্মদ আলী সাহেব। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চল লালগোলার মধ্যে আমরা গর্ববোধ করি যে আমরা 4টে অঞ্চল পেয়েছি তৃণমূল কংগ্রেসের পক্ষে, তার মধ্যে একটা মানিকচক আমাদের প্রধান মহোদয়া রয়েছেন। সেই সঙ্গে আছেন সমাজসেবী হিসেবে আইজুর রহমান সাহেব, আনিকুল রাম সোনার সাহেব, এটা কি আলাউদ্দিন সাহেব রয়েছেন, জব্বার আলী সাহেব রয়েছেন, দবিরুদ্দিন সাহেব রয়েছেন, সেই সঙ্গে আলহাজ শরীফুজ্জামান সাহেবও আছেন, বদরুল আলম সাহেবও আছেন। এক্ষুনি আমরা আরও একজন হাই সাহেবকে পেয়েছি, জিল্লার রহমান সাহেব, এবং মঞ্চে উপবিষ্ট আমাদের ব্লক সভাপতি রিপন, আমাদের অঞ্চল সভাপতি সহ আরও অঞ্চল ব্লক নেতৃত্ব রয়েছে, এবং আমার সামনে অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আগত দাদা ভাইয়েরা, মা বোনেরা, সকলকে আমি নববর্ষে প্রীতি শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, সালাম ও আদাব জানিয়ে কিছু কথা বলার রয়েছে। এই অঞ্চল সম্মেলন আজকে আমরা নিজেদের মধ্যে নিজেরা আমাদের অবস্থান সম্পর্কে আলোচনা করে আমাদেরকে এগিয়ে যাওয়ার এই পথ তৈরি করা। আপনারা সকলে জানেন, একটু আগেই আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব আপনাদের সামনে কিছু তথ্য রেখেছিলেন। আমাকে আগামী দিন চলার পথ মজবুত করতে হবে। যে ফলাফলটা আমরা 2024-এ দেখলাম, পরবর্তী লড়াই কিন্তু আমাদের 2026। আর এই কাজটা সমস্ত কর্মী নেতৃত্ব আমাদের সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমাকে এগোতে হবে, চলতে হবে। আপনারা সকলেই অবগত আছেন কিভাবে আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য লড়াই করছেন, বাংলার মানুষের জন্য উন্নয়ন চাইছেন। তিনি সেই লড়াই, সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজেকে ত্যাগ স্বীকার করে নিয়েছেন নিজের জন্য। তিনি সম্পূর্ণভাবে ত্যাগ স্বীকার করে নিয়েছেন। কাজে আমরা কিছুটা যদি ত্যাগ স্বীকার করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমরাও আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আমাদের গুরুজনরা আমাদেরকে শিখিয়েছেন, বা আমরা বাস্তবটা দেখি, কাউরে কিছু যদি আমরা ভালো করতে চাই, কিছু উপকার করতে চাই, তাহলে নিজেকে একটু ত্যাগ স্বীকার করতে হয়। কাজে আমাদের কাজ হচ্ছে মানুষের ভালো করা। আমাদের নেত্রী কি বলছে? রাজনীতি করো মানুষের সেবার উদ্দেশ্যে, মানুষের কাজ করার উদ্দেশ্যে। কাজে সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে সফল করতে হবে। নেত্রী যেমন নিজে ত্যাগ স্বীকার করে সবটাই বাংলার মানুষের জন্য উজাড় করে দিয়েছে। এক নয়, একাধিক আজকে যে সমস্ত উন্নয়ন হচ্ছে, সবটা কিন্তু বাংলার প্রতিটি পরিবারের কথা মাথায় রেখে। যে উন্নয়নটা মানুষের চলতে, শিক্ষার ক্ষেত্রে হোক,
স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক বা খাদ্যের ক্ষেত্রেই হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, তার যেন অসুবিধা না হয় সেই সব দিকে দৃষ্টি রেখেছে। এবং সেইখান থেকে একবারে শিশুর জন্ম থেকে শিশু সাথী প্রকল্পের মধ্যে দিয়ে একাধিক প্রকল্প উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি বা মানুষ তা উপভোগ করছেন। আমরা যে কোনো বাড়িতে যদি যাই তাহলে পরে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো যে পূর্বে বিশেষ ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিসের ক্ষেত্রে সুরক্ষিত করেছে। যে সুরক্ষিত হচ্ছে কি, মানুষের বেঁচে থাকার জন্য যে প্রয়োজন তার অন্ন আহার, এই খাদ্য সাথীর মধ্যে দিয়ে একদম ফ্রি রেশনিং ব্যবস্থা আজকে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে। একটু আগেই বক্তব্য রাখছিলেন আমাদের হাজি আমার বড় ভাই শরীফুজ্জামান সাহেব, যে তিনি বলছিলেন বামফ্রন্ট সময়কালীন কথা। আমারও কিছু মনে পড়ে, আমিও রেশনে যেতাম, তো রেশনে শুধু কেরোসিন তেলটা নেওয়ার জন্য যেতাম। তো তখন মানুষ যেত ব্যাগ নিয়ে আর কি তার রেশন আনতে। আজকে কিন্তু একটা বস্তা নিয়ে যেতে হচ্ছে রেশন আনতে। অর্থাৎ আমাদের যে বর্তমান রাজ্য সরকার যে ভাবনা ভেবে যে পরিমাণটাকে ঠিক করে দিয়েছেন, আজকে প্রতিটি বাড়িতে কিন্তু তা পৌঁছচ্ছে। আমি লোকসভা নির্বাচনের সময় আমি রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত একটা নূরপুর জিপি আছে, সেখানে আমি আর আমাদের জেলার একমাত্র মন্ত্রী আকরুজ্জামান সাহেব আমরা প্রচারে ছিলাম। তো আমাদের এক কর্মী অসুস্থ নয়, তিনি কংগ্রেসের হাতে আক্রান্ত হয়ে তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন, মানে খুব খারাপ অবস্থা। তো আমরা গেলাম ওনাকে দেখতে, যাই দেখে আসি ওনাকে। তো ওনাকে দেখতে গিয়ে তিনি শুয়েছিলেন, গলায় একটা হাসুয়ার কোপ ছিল, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়াতে তিনি বেঁচে যান। তো আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন, আমরা জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কত? তো বললেন কি এমপি সাহেব আমার 2 মেয়ে বড় আছে, তাদের বিয়ে হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করলাম বিয়ে হয়েছে? বলে হ্যাঁ হয়ে গেছে। তো বিয়ে হয়েছে, তো উনি নিজে থেকে প্রকাশ করলেন যে আমার মেয়ের বিয়ে হয়েছে মমতা ব্যানার্জি দিয়েছে। মমতা ব্যানার্জি দিয়েছে কিভাবে হলো? উনি নিজে থেকে বললেন যে কন্যাশ্রী এবং রূপশ্রী আমি 2 মেয়ের জন্য পেয়েছি। তো এই 2 উন্নয়ন কন্যাশ্রী রূপশ্রীর মধ্যে দিয়ে সেই 2 মেয়ের বিয়ে হয়েছে, 2 মেয়ে পেয়েছে। তো যে ভাবনা থাকে অভিভাবকের, বাবার, মায়ের, সে ভাবনাটা কিন্তু মমতা ব্যানার্জি ভাবছে। তো এটাই হচ্ছে আমাদের উন্নয়ন। আমরা এগুলোতে গর্ববোধ করি। আমরা কি এই বিষয়গুলো যে সমস্ত আমাদের বোধকর্মী রয়েছেন ভাইদেরকে বলবো, একবারে নিজ নিজ বুথ ধরে আর কি আপনারা একটা গ্রুপ বানিয়ে বাড়ি বাড়ি আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন সেটাকে তুলে ধরুন। আমি আরেকটা আপনাদের, এটা আমার বাস্তব, এটা কোনো মানে আপনার কেউ আমাকে শুনিয়েছে তা না, এটা আমার চোখের সামনের কথা। আরেকজনের কথা আপনাকে বলি আর কি, এরকম একাধিক রয়েছে। আরেকজন বললেন যে আমি কলকাতা থেকে চিকিৎসা করিয়ে আসলাম, আমার হার্টের সার্জারি, বাইপাস সার্জারি, সেটাও কিন্তু স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে। তো বাইপাস সার্জারি মানে কোনো মানুষের হল তার 2য় জন্ম। তো হার্টের বাইপাস তিনি এই স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে করতে পেরেছেন। এখানে এটাও আমরা গর্ববোধ করি যে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যে মানবিক, যে মানুষ সরকারি না বেসরকারি জায়গাতে গিয়ে সেই সুযোগটা পান, সেই কাজটাও তিনি করে দিয়েছেন। ঠিক এরকম শিক্ষার ক্ষেত্রেও তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত 2021-এ, যেগুলো সেগুলো 100% তা
প্রতিশ্রুতিকে তিনি পালন করেছেন, রক্ষা করেছেন কাজটি। তো এই বিষয়গুলো আমাদেরকে প্রতি বাড়িতে তুলে ধরতে হবে। এবং কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে বঞ্চনা, এটা আপনারাও কিন্তু বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমি একটু যদি আপনাদেরকে বলি তাহলে আরো সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের যে সমস্ত ভাইরা 100 দিনের কাজ করেছিলেন, তিনাদের পাওনা তো পেতে চাইবেনই, পারিশ্রমিকটা তো পেতে চাইবেন। সেই পারিশ্রমিক কেন্দ্রের কাছ থেকে আদায় করার জন্য, চাওয়ার জন্য আমাদের নেতা, আপনাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি দায়িত্ব নিয়েছেন যে আমি দিল্লিতে যন্তর মন্তরে সে ধর্ণা দেব। তার আগের দিন 2 অক্টোবর ছিল। গান্ধীজির যে সমাধিস্থল রয়েছে, সেই সমাধিস্থলে শ্রদ্ধা সম্মান জানানোর পরে সেখান থেকে আমাদের দাবি উঠলো এবং 3 অক্টোবর আমরা যন্তর মন্তরে গিয়ে সেই প্রতিবাদে আমরা সভা করেছি। আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সেই সভাটা হয়েছিল। শুধু তাই নয়, এই বাংলার মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য আমরা সেই 5 কিলোমিটার পায়ে হেঁটে গিয়েছিলাম। সেই যন্তর মন্তর থেকে গ্রামের বিকাশ দপ্তরে মন্ত্রীর সঙ্গে দেখা করতে, বাংলার মানুষের ন্যায্য দাবিকে পাইয়ে দেওয়ার জন্য সেই 100 দিনের কাজে এবং আবাসে আমরা গিয়ে কি পেয়েছিলাম। আমাদের বিধায়ক সাহেব ছিলেন, আমরা গিয়ে কি পেয়েছিলাম। মন্ত্রী থেকেও তিনি নানা অছিলা অজুহাত দেখিয়ে দেখা করলেন না। আমরা যদি অবস্থানে গেলাম বিক্ষোভে কি না, আমরা চাই মন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের সেই আবাস এবং 100 দিনের কাজের টাকা পেতে চাই। উল্টো পুলিশ এসে, দিল্লি পুলিশ এসে আমাদেরকে, সেই বিজেপি সরকারের পুলিশ, সেই পুলিশ এসে আমাদেরকে টেনে হেঁচড়ে আমরাকে চ্যাংদোলা করে মেয়েদেরকে চুলের মুঠি ধরে তারা বাসে তুলল। তো বাসে তুলে আমাদেরকে কোথায় নিয়ে গেল পুলিশ আমরা কিছু বুঝতে পারলাম না, কিন্তু নিয়ে গেল 1 ঘন্টা বাস চলার পরে একটা অজ্ঞাত জায়গা, যেটা হরিয়ানা বর্ডারে একটা থানাতে গিয়ে আমাদেরকে ওখানে নামিয়ে বসিয়ে দিল। তো আমরা গিয়েছিলাম কাদের জন্য? আমরা আটক হয়েছিলাম, পুলিশের কাছে লাঞ্ছিত হলাম, মার খেলাম, আমার হাত মুচড়ে দিয়েছিল, শুধু বাংলার মানুষের সেই অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য। অথচ দেখুন, সিপিএম পার্টিরও লোক আছে বেনিফিশিয়ারির মধ্যে, কংগ্রেস পার্টিরও আছে, বিজেপিরও আছে, তারা কিন্তু মুখে কলু পেটে আছে, মুখ বন্ধ করে আছে, তারা কিন্তু কেউ কিছু বলছে না। রাস্তায় নেমে দাবি করুক, প্রতিবাদ করুক, বাংলার মানুষের জন্য আওয়াজ তুলুক এই কেন্দ্রের বিরুদ্ধে, কিন্তু তা করবেন না। তিনারা বসে বসে মজা দেখবেন আর তিনারা চাইবেন ওই চেয়ারে বসার স্বপ্ন দেখছে কি করে ক্ষমতায় আসা যায়। নেত্রী মমতা ব্যানার্জি আগে মানুষের পাশে দাঁড়িয়েছেন, কাজ করেছেন। 2011 আগে আপনারা বিভিন্ন ঘটনা সাক্ষী আপনারা আছেন, আপনারা শুনেছেন। কোথাও কিছু গণ্ডগোল হয়েছে, নেত্রী পৌঁছে গেছে, সেই জঙ্গলমহলের দিকে হোক বা সেই উত্তর বা বঙ্গে হোক, তিনি থেমে থাকেন। এমনকি আমাদের জেলাতেও তিনি এসেছেন। কিন্তু সিপিএম, কংগ্রেস, বিজেপির মধ্যে তা নয়, বরং এরা মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই কাজটাই করছে। কাজে যে সমস্ত আমার কর্মী বন্ধু আছেন, তিনাদের কাছে আমার বিনম্র আবেদন কি আপনারা এখন থেকে শুরু করে দিন, বসে থাকলে হবে না। আমি 2 দিনের আপনারা কর্মসূচি নিয়েছেন, আমি অভিভূত যে আপনারা এইটাকে কন্টিনিউ রাখবেন। 2 দিন পরে আবার কর্মসূচি নেন। আমি আমাদের ব্লক সভাপতি, আমাদের বিধায়ক সাহেবকে আমি বলেছি
কি আমি লালগোলায় প্রতিটি অঞ্চলে একদিন করে টাইম দেবো, একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমি প্রয়োজনে যাব, যেখানে যেখানে আমরা যেতে হয় আমি পায়ে হেঁটে মানুষের কাছে যাব। প্রয়োজনে মানুষের কাছে আমাদের ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে চাইব, যে ত্রুটি আছে আমাদের ক্ষমা করে দিন। কিন্তু নিশ্চিতভাবে হয়তো শীতের জন্য আমি হচ্ছে না, কিন্তু সামনে আপনাদের বাড়ির দরবারে আমি আসছি, এটুকুন আপনাদের কথা দিচ্ছি। কারণ আমার নিজেরই ইচ্ছা, আমি চাইছি যে কি আমি প্রতিটি অঞ্চলে সকাল থেকে সন্ধ্যা রাত 9টা পর্যন্ত আমি টাইম দেব। তো যাই হোক, সেই কর্মসূচি আমাদের লালগোলা ব্লক নেতৃত্ব ঠিক করবেন। তবে যে বিষয়টা বলছিলাম, যে কেন্দ্রে যে সরকার রয়েছে তা আপনারা ভালোভাবে বুঝতেছেন। এদেরকে ক্ষমতায় রাখার জন্য কংগ্রেস বা সিপিএম পরোক্ষভাবে ইনডাইরেক্টলি সহায়তা করে যাচ্ছে। এবং আপনারা জানছেন যে আমাদের বাংলায় সিপিএম বিধানসভায় কি আছে, লোকসভায় কি আছে, গত লোকসভায় কি ছিল সেটাও আপনারা জানেন। কাজে জানে যে বুঝতে হবে যে এরা শুধু বিভিন্ন অছিলা লাগিয়ে তৃণমূল সরকারকে বদনাম করার লক্ষ্যে যাচ্ছে। শুধু কি না, তো চেয়ারটাতে বসা, চেয়ারটাতে ক্ষমতায় আসা। আজকে বাংলার উন্নয়নকে দেখে পার্শ্ববর্তী রাজ্যগুলো তারা কপি করছে, সেই উন্নয়নকে পথে এগোচ্ছে। আজকে জানেন ঝাড়খণ্ডের লক্ষ্মীর ভাণ্ডার করেছে, ওরা অন্য কিছুর নাম দিয়েছে, সম্ভবত মাইয়া যোজনা এরকম একটা নাম দিয়েছে হিন্দি ভাষী। তো ওখানেও 1000 টাকা করে চালু করেছে। তো তারা বলেছে কি আমরা আগামীতে বাড়াবো আর কি। আমাদেরও বিশ্বাস আছে, আমাদেরও রাজ্য সরকার এই যে এই 1000 টাকাকে সেটাও বাড়বে আর কি, আমার বলে বিশ্বাস রাখি। এবং এতগুলো উন্নয়ন আজকে প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য, কি ছাত্র, কি কৃষক, কি সমাজকর্মী, প্রত্যেকের জন্য কিন্তু আমাদের রাজ্য সরকার তা ভেবেছেন, ভাবতে এগোচ্ছে। গত পরশুদিন ভার্চুয়ালি একটা উদ্বোধন ছিল আমাদের জঙ্গিপুর ফায়ার ব্রিগেডে। সেই ফায়ার ব্রিগেডে উদ্বোধন করতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে গঙ্গাসাগর যে মেলা, সে মেলায় একটা 5 কিলোমিটারের একটা ব্রিজ হবে, যার খরচা 1500 কোটি টাকা। সে টাকা বরাদ্দ করে দিয়েছেন এবং তার কাজ শুরু হতে যাচ্ছে। একাধিক মন্ত্রী, একাধিক ডক্টর, একাধিক বাস নিয়ে তিনি সেখানে পৌঁছচ্ছেন, যেন মানুষের তীর্থযাত্রী যারা আছেন তাদের কোনো অসুবিধা না হয়। তো এইটা হচ্ছে মানবিক দিক। এখানে যারা গঙ্গাসাগরে আসছেন তারা শুধু বাঙালি আছেন তা তো নয়, তারা বাংলার বাইরে থেকে বিভিন্ন রাজ্য থেকেও আসছেন আর কি। তো এই যে মানবিক দৃষ্টিকোণ নিয়ে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন, নিশ্চিতভাবে আমরা আস্থা বিশ্বাস চোখ বন্ধ করে রাখতে পারি যে তিনি বাংলার মানুষের জন্য যে কাজ করছেন, আগামী দিনেও সেই কাজটাকে তিনি অব্যাহত রাখবেন। এবং আমরা শুধু চাইছি আপনাদের সকলের কাছে সে দোয়া আশীর্বাদ, মায়েদের কাছে দোয়া আশীর্বাদ, যে আপনারা আগামী দিনে যেভাবে 2021 সালে আপনারা বিপুল ভোটে আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন, আগামী বছরে আর একটা বছর আমাদের কাছে হাতে রয়েছে। সে 1 বছর পরে কিন্তু আবার ভোট, আবারও আপনারা বিপুল ভোটে জেতাবেন, আপনাদের পাশে নিয়ে থাকবেন, আপনাদের উন্নয়নের কাজ করবেন, এই আমার বিশ্বাস রয়েছে এবং তা হচ্ছে, তা আপনারা বাস্তবে দেখতেও পাচ্ছেন। আমার বক্তব্য শেষ করতে যাচ্ছে, শুধু 2-1টি কথা আর বলার। যে বিষয়টা হচ্ছে, আমরা যদি 2011 সালের কথাটা যদি একবার মনে করি, কি 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, তার আগে 27 বছর কংগ্রেস সরকার ছিল আমাদের রাজ্যে, বা আমরা রাজ্য ছাড়লাম, আমরা যদি জেলাটার কথা ভাবতে যাই, তাহলে আমাদের জেলায় কি কি উন্নয়ন হয়েছে একটু যদি নজর দিতে যায় তাহলে আমরা বুঝতে পারবো আর কি। আমাদের রাস্তাঘাট থেকে, পানীয় জল থেকে, স্কুল কলেজ থেকে, হাসপাতাল থেকে, সর্বত সেক্টরে তা উন্নয়ন আমাদের মমতা ব্যানার্জি মানুষের জন্য ভেবেছেন এবং তা করছেন।
আগামী দিন আরও ভালোভাবে হবে, এটা আপনাদেরকে আশ্বাস আমি জানিয়ে রাখছি। আপনারা শুধু কর্মী বন্ধুরা যেমন বাড়ি বাড়ি গিয়ে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়নগুলো তুলে ধরবেন, কিন্তু তার আগে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, কারণ এই ঐক্যই হচ্ছে আমাদের যেমন মজবুত জায়গায় আমাদেরকে রাখবে, ঠিক তেমনটাই আমাদের ভ্রাতৃত্ব সম্প্রীতিটাও কিন্তু মজবুত জায়গায় থাকবে। কাজে সকলকে আমি অনুরোধ রাখবো, ঐক্যবদ্ধভাবে থেকে আপনারা এলাকায় মানুষের কাজ করুন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়ন আছে বা যেগুলো নোটিফিকেশান হয়, প্রকাশিত হয়, সেগুলোকে জানান, তাহলে কার কী প্রয়োজন আছে সেটা অন্তত তুলে ধরবেন এবং কাজটা করবেন স্বচ্ছতার সঙ্গে। মানুষকে যেটা প্রতিশ্রুতি দেবেন ততটাই করুন আর কি। পাশাপাশি আমাদের বিধায়ক সাহেব আছেন, যে যার প্রয়োজন থাকে অঞ্চল সভাপতির মাধ্যমে, প্রধানের মাধ্যমে আপনারা বিধায়ক সাহেবকে জানাবেন, নিশ্চিত তিনি আপনাদের পাশে আছেন, থাকবেন এবং আগামী দিনেও যেন আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নের পাশে, সুখ দুঃখের পাশে থেকে যেন উনিও করতে পারেন, আমিও করতে পারি, তার জন্য দোয়া আশীর্বাদ আপনাদের কাছে চেয়ে আমি আমার বক্তব্য শেষ